নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আনন্দে আছেন। এইবার জন্মাষ্টমীর আমেজটাই একটু অন্যরকম ছিল। আগের দিন গেছে স্বাধীনতা দিবস, অর্থাৎ একটি নির্ভেজাল ছুটির দিন। যদিও আমাদের অফিসে ফ্ল্যাগ হোস্টিংয়ের একটা অনুষ্ঠান হয়, তবে সেখানে যাওয়া বা উপস্থিত থাকাটা খুব একটা বাধ্যতামূলক নয়। সেই জন্য বিশেষ কোনো অনুরোধ না থাকলে পরে অনেকেই ব্যাপারটা এড়িয়ে যান। তো আমার যদিও এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, সেই জন্য যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। সকালবেলা নিয়মমাফিক গাছগুলোর একটু পরিচর্যা করে চলে এলাম ঠাকুরঘর ভালো মতো পরিষ্কার করে আমি এই বেলা শুধু মা কালীকে জবার মালাটা পরিয়ে রাখলাম। গতকাল অর্থাৎ 15ই আগস্টের বিকেলবেলা আমি ফুলের মার্কেট অর্থাৎ জগন্নাথ ঘাটের ফুল বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছি জন্মাষ্টমীর উদ্দেশ্যে। তো যথারীতি ফুলের দাম খুবই চড়া ছিল। আমি এতটা দাম দিয়ে ফুল ওখান থেকে আগে কখনো কিনেছি বলে মনে পড়ে না। যাই হোক, সকালে পুজোর কাজ শেষ করে নিত্য সেবা শেষ করে এবারে একটু অন্যান্য কাজগুলো তো হাত লাগাতে হবে। আমি এই বেলা শুধু ঠাকুরদের অর্থাৎ আমার জগন্নাথ বিগ্রহের পোশাকটা বদলে দিলাম। ওইদিকে গণেশ ঠাকুর এবং সরস্বতী ঠাকুর ওদেরও পোশাকটা বদলে দিলাম। আর সবার নিত্য সেবায় যা যা করি সেই সব করে আমি এই বেলার মতো পুজোর কাজটি কমপ্লিট করলাম। আমি সাধারণত কোনো উৎসব উপলক্ষে কোনো পুজো হলে পরে নির্ভেজাল বা নির্জলা উপোস যেটাকে বলে সেটা আমি করতে পারি না শরীরের জন্য। আমি সেই জন্য নিরামিষই খাই। আমি যদিও পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাচ্ছি, তবে জন্মাষ্টমীতে আমি ভাত বা চালের কোনো জিনিস খাই না, যেহেতু রাত্রিবেলা পুজো করতে হয়। আর দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি আমি টালিগঞ্জ বাজারে। এই টালিগঞ্জ বাজারের ভেতরে ব্যবসায়ী সমিতি প্রতি বছর একটা জন্মাষ্টমীর আয়োজন করে, খুব সুন্দরভাবে করে এবং আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি এই উৎসবটার সঙ্গে জড়িত। আমি প্রতি বছর আমার দাদুর সঙ্গে এই জন্মাষ্টমীর পুজোটা দেখতে আসতাম। আমার মামাবাড়ি টালিগঞ্জ বাজারের কাছেই ছিল। তো যাই হোক, টালিগঞ্জ বাজারে জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে চলে গেলাম লেক কালীবাড়িতে সেদিন মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। জন্মাষ্টমী উপলক্ষে একটা গাঢ় নীল রঙের বেনারসি পরানো হয়েছিল এবং তাতে মার রূপ যেন আরও হাজার গুণ ফুটে বেরিয়েছিল। খুব সুন্দর লাগছিল সেদিন। আমি অনেক দিন ধরেই শুনছিলাম যে লেক মার্কেটে নাকি জন্মাষ্টমী আর রাখির একটা বিশাল বাজার বসেছে, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। ভাবছি মন্দির দর্শন শেষ করে আমি ওখানেও একবার উঁকি মারবো। বলতে বলতে চলে এসেছি লেক মার্কেটের এই বাজারে। সত্যিই একটা ভীষণ চিত্তাকর্ষক বাজার বসেছে এবং এখানে আগে বোধহয় রাখি পাওয়া যাচ্ছিল, এখন রাখি উঠে গিয়ে এখানে জন্মাষ্টমীর বিভিন্ন সাজ সরঞ্জাম পাওয়া যাচ্ছে। গোপালের বিভিন্ন ধরনের ড্রেস, বিছানা, চাদর, ছোট ছোট বালিশ, তারপরে পাগড়ি, জন্মাষ্টমীর ডেকোরেশনের বিভিন্ন জিনিস। আর জন্মাষ্টমীর ডেকোরেশনে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো সত্যিই খুব লুক্রেটিভ ছিল। আমি যদি আগে জানতাম তাহলে বাড়িতে হয়তো একটা ছোট্ট করে এরকম একটা সাজানোর প্ল্যান করতাম, কিন্তু যাই হোক, সামনের বছরের জন্য সেটা তোলা রইল। দেখেছেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে, আর দামটাও কিন্তু রিজনেবল। আমি দু একটা জিনিসের দাম করলাম, এমন কিছু বেশি মনে হলো না। আর ওরা ধরেই নেয় যে এখানে তাদের যারা খরিদ্দাররা আসবেন তারা ওদের সঙ্গে বার্গেনিংই করবেন, সুতরাং দামটা ওরা সেইভাবেই ফিক্স করে রাখে। আর সবাই তো বার্গেনিংই করে ওদের সঙ্গে। এই দেখুন, এখানে উৎসাহী ক্রেতাদের সংখ্যাও খুব একটা কম নয়। প্রতিটি দোকানে আমি 2-3 করে কাস্টমার দেখলাম। আর কাস্টমাররা আসবেনই বা কেন বলুন, আসবে নাই বা কেন? কারণ ওনারা বসেছেন এখানে একটা বিক্রির আশায়, সুতরাং কাস্টমার যদি না আসে তাহলে তো ওনাদেরই লস। আর এই হচ্ছে ওর ঠিক পাশেই ফুলের বাজারটি, কিন্তু এখানকার দাম কিন্তু একেবারে মাত্রাতিরিক্তভাবে চড়া। এই যে ফুলের ডেকোরেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যার ভিতরে গোপাল বসানো যায়, এগুলোর এক একটার দাম শুরু হচ্ছে 2000 টাকা থেকে এবং সর্বোচ্চ আমি দর করলাম 5000 টাকা পর্যন্ত রয়েছে। এই দেখুন, ভীষণই সুন্দর, কিন্তু
মাত্র কয়েক ঘন্টার জন্য এতগুলো টাকা খরচা করার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না অন্তত। কারণ একটু চেষ্টা করলে এগুলো বাড়িতেই বানানো যায়। আর এই যে জিনিসগুলো দিয়ে ওনারা বানান এগুলো কিন্তু আপনি আলাদা করে দোকানে কিনতে পাবেন। আর যেহেতু জন্মাষ্টমী মানেই ফুল, অর্থাৎ ফুলের ব্যবহারটা এই পুজোতে অনেক বেশি, সেই জন্য উৎসাহী ক্রেতাদের সংখ্যাও কিছু কম নয়। চলে এলাম বাড়িতে তখন জোর কদমে জন্মাষ্টমীর ভোগের প্রস্তুতি চলছে। ওখানে সুস্মিতা তালের বড়া বানাতে ব্যস্ত। আর আমাদের এই জন্মাষ্টমী পূজার প্রধান যিনি উদ্যোক্তা অর্থাৎ ইলাদি আসলে উনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। সেই জন্য জন্মাষ্টমী অনুষ্ঠানটা উনি নিজেই করেন, মানে নিজের কষ্টে এবং নিজের কষ্টেও। উনি সমস্ত বাজারহাটগুলো আগে করতেন, এখন উনি যেভাবে বলে দেন আমরা সেভাবে বাজার করার চেষ্টা করি। কারণ শারীরিক কারণে উনি আর যেতে পারেন না, কারণ বেশ কিছু বছর যাবৎ আর্থ্রাইটিসে ভীষণ কষ্ট পাচ্ছেন ইলাদি। চিকিৎসাও চলছে, কিন্তু যা হয় আর কি, বয়সের সঙ্গে সঙ্গে তো কিছু কিছু অসুখ আছে যেগুলো হলে পরে সহজে সারতে চায় না। আর্থ্রাইটিসও সেই ধরনেরই একটি অসুখ। যাই হোক, তবুই অশক্ত হাত পায়ে উনি গোপালের জন্য প্রচুর ভোগ বানিয়েছিলেন। এই দেখুন পাটিসাপটা ভাজছেন, তারপরে তালের মালপোয়া করেছেন, অমৃতচিত করেছেন, তালের বড়া তো সুস্মিতা করে দিচ্ছে, আর মালপোয়া করেছেন, এরকম আরও অনেক কিছু করেছেন। কিন্তু আমরা এবার বলেছিলাম ওনাকে যে ইলাদি এখন তো দোকানে সমস্ত কিছুই পাওয়া যায়, চলুন দোকান থেকে কিনে আনি। কিন্তু না, ঠাকুরকে ওনার শরীরের যতদিন সামান্যটুকু শক্তিটুকুও আছে উনি ততদিন ঠাকুরকে নিজের হাতেই করে খাওয়াবেন, এটাই ওর একেবারে ধনুক ভাঙা পণ। যাই হোক, ওনার ভক্তি বিশ্বাসে আমরা কেউ আঘাত করতে চাইনি, সেই জন্য ওনাকে আর বাধাও দিইনি। কিন্তু যাই হোক, সুস্মিতা ওনাকে যথেষ্ট সাপোর্ট করছে সকাল থেকে। আর এই এক একটা পাটিসাপটা পিঠাকে ভাজা, এটার জন্য কি কম ধৈর্যের দরকার হয় বলুন? শারীরিক কষ্টের কথা তো আমি না হয় ছেড়েই দিলাম। তবে আমার কি মনে হয় জানেন, জন্মাষ্টমীতে বাড়িতে এই গোপাল বা শ্রীকৃষ্ণের যে ভোগ রান্না করা, এর মধ্যে আলাদা একটা মজা আছে। এই মজাটা পাওয়ার জন্যই বোধহয় বাড়িতে গোপালের ভোগ বাড়ির লোকেরাই তৈরি করেন, দোকানের ওপর খুব একটা বেশি নির্ভর করেন না। ইলাদি তার হাতের এই অসহ্য ব্যথা সত্ত্বেও প্রায় 30 থেকে 40টা পাটিসাপটা করেছিল। ভাবা যায়, আমি হলে তো পারতাম বলে মনে হয় না। যাই হোক, আমি চলে আসলাম ঘরে এবং ঘরের ঠাকুরদেরও একটু মালা পরিয়ে দিলাম। এরপর ঠাকুর ঘরে গিয়ে সেখানকার ঠাকুরদেরও আমি মালা পরিয়ে দিয়েছিলাম, কারণ সকালে যেহেতু পড়াইনি। আবার নিচে চলে এলাম। এখানে দেখুন শ্রীকৃষ্ণের অভিষেক হয়ে গেছে। শ্রীকৃষ্ণকে এক নতুন জামা কাপড়ের সঙ্গে একটা ফুলের মুকুট পরানো হয়েছে। এই ফুলের মুকুটটা আমি গতকাল জগন্নাথ ঘাট থেকেই নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে ঠাকুরের ভোগ। এখানে যেমন চকলেট, পেস্ট্রি এসব দেওয়া হয়েছে, ফ্রুট জুস দেওয়া হয়েছে, তেমনি বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের খাবার সব ঠাকুরকে দেওয়া হয়েছে। আজ লোকনাথ বাবারও জন্মদিন, সেই জন্য লোকনাথ বাবার জন্য আলাদা করে ভোগ দেওয়া হয়েছে। আর শ্রীকৃষ্ণের ভোগ তো আছেই। এখানে শ্রীকৃষ্ণকে অভিষেক করানোর পর তার অষ্টোত্তর শতনাম পাঠ করা হলো। আমরা সবাই শ্রীকৃষ্ণকে পদ্ম আর তুলসীপত্র দিলাম। এইভাবেই পুজো শেষ হলো। অন্তরের ভক্তিটাই আসলে সব, জানেন তো। বাহ্যিক আড়ম্বরের থেকে অন্তরের ভক্তিটা যদি থাকে, তাতেই বোধহয় ভগবান সন্তুষ্ট হন। আর এই হচ্ছে আমাদের ওপরের ঠাকুরঘর। নিচে ঠাকুরকে ভোগ দেওয়ার পরে ওপরে আমাদের ঠাকুরঘরও আমরা ঠাকুরকে ভোগ দিলাম।
এখানে তো অভিষেকের কোনো ব্যাপার নেই, কারণ জগন্নাথ বিগ্রহকে আমি অভিষেক করাই না। বাকি সব কিছুই করেছিলাম, আমি তো আগে জামা কাপড়ও নতুন পরিয়েছি, সব কিছুই করেছি। এবার ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, আর এইভাবেই শেষ করলাম আমাদের এই বছরের জন্মাষ্টমী। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দ থাকবেন। ভগবানের কাছে সদা সর্বদা প্রার্থনা করি আপনাদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, আপনাদের সমস্ত চাওয়া পাওয়ার অঙ্কটা যেন মিলে যায়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও বলছি অবশ্যই আনন্দে থাকুন।